আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকোরিয়ামে প্ল্যান্টস রাখতে গিয়ে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন। প্ল্যান্ট অ্যাকোরিয়ামে দেওয়ার পরে সেই প্ল্যান্ট মেল্ট হয়ে যায়, কারোর পাতা হলুদ হয়ে যায় বা কারোর আস্তে আস্তে প্ল্যান্ট গলে বেরিয়ে যায়। তো এই প্ল্যান্ট মেল্ট কেন হয়? এরকম অনেকেরই হয় যে 2-3 রকম প্ল্যান্ট রেখেছেন, পার্টিকুলার কোনো একটা বা দুটো প্ল্যান্ট ঠিকঠাক ধরছে না, প্ল্যান্ট মেল্ট হয়ে যাচ্ছে। তো এই প্ল্যান্ট মেল্ট কেন হয়, কি কি কারণে হয়, সেগুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু এই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে আমাদের অনেকটা সুবিধা হবে। তো কিছু কারণ যেগুলোর জন্য প্ল্যান্ট মেল্ট হয় সেগুলোই এই ভিডিওতে বলবো। তো চলুন শুরু করা যাক। এই প্ল্যান্ট মেল্ট হয়ে যাওয়ার সবথেকে বড় একটা কারণ হচ্ছে ট্রানজিশন মানে আমরা যেসব প্ল্যান্টগুলোকে কিনে এনে দোকান থেকে কিনে এনে আমাদের অ্যাকোরিয়ামে দিচ্ছি, সেটা পটে হোক বা টিসি কালচার হোক, সেগুলো কিন্তু বেশিরভাগই মানে প্রায় 90%ই এমার্জ, অর্থাৎ জলের ওপরে, ওগুলোকে জলের তলায় রেখে কিন্তু ওগুলোর চাষ করা বা সেগুলোকে গ্রো করা হয় না। ইমার্জ থেকে সাবমার্জ হওয়ার যে ট্রানজিশন, এই সময়টাতে কিন্তু অনেক গাছ আর কি সেই এনভায়রনমেন্টটাকে অ্যাডপ্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়, এইখানে আমাদের কিছু করার থাকে না। তো করার থাকে না একদমই তাই নয়, যে করার যেটা সেটা হচ্ছে ওই ট্যাঙ্কের মধ্যে প্রপার এনভায়রনমেন্টটা দেওয়া, যে ওই যখন আমি প্ল্যান্ট করলাম সেই সময় জলের কোয়ালিটি ভালো রাখা, নিউট্রিশনটা ভালো রাখা, প্রপার লাইট CO2 দেওয়া। এই যে ট্রানজিশনটার জন্য কিন্তু অনেক গাছের সমস্যা হয়। ওই ট্রানজিশনের যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হলো, ওইটা অনেক প্ল্যান্টস নিতে পারে না, তার জন্য কিন্তু মেল্ট হয়ে যায়। এই ট্রানজিশনের জন্য যদি গাছ মেল্ট হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরলে এই প্রবলেমটার সলিউশন হয়ে যায়। কারণ ওই বাইরে থেকে এসছে, মানে যে প্ল্যান্টটা বাইরে অর্থাৎ জলের বাইরে গ্রো হয়েছিল, সেই যে পাতাগুলো বেরিয়েছিল, সেগুলো এই ট্যাঙ্কের মধ্যে এসে সেই পাতাগুলো হয়তো মেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে ওর যদি রুটটা ভেতরে প্রপারলি রুটটা ঢুকিয়ে দিতে পারে আপনার ট্যাঙ্কের সাবস্ট্রেটের মধ্যে, তাহলে কিন্তু আবার নতুন যে পাতাগুলো বেরোবে, নতুন করে যে গাছটা গ্রো হবে, সেই গাছটা আপনার এনভায়রনমেন্টের, মানে আপনার ট্যাঙ্কের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করেই গ্রো হবে। তো একটু যদি ধৈর্য ধরেন আর ঠিকঠাক যদি নিউট্রিশন আর লাইট দেওয়া যায়, তাহলে কিন্তু ওই নতুন গাছ আনার পরে মেল্ট, একটা দুটো পাতা মেল্ট হলো, তারপরে কিন্তু আবার ওরা রিগ্রোথ করে যায়। তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। এবারে গাছ প্ল্যান্ট করার পরে যদি দেখেন আপনার সেই প্ল্যান্ট করা গাছের পাতার নিচের দিকের পাতাগুলো মেল্ট হচ্ছে বা ওপরের দিকের পাতাগুলো হলুদ হচ্ছে, তো এই হলুদ হয়ে যাওয়া বা নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া, এইটার ইন্ডিকেশন হচ্ছে আপনার ট্যাঙ্কে লাইট কম হচ্ছে। কোনো কারণে গাছটা প্রপারলি লাইট পাচ্ছে না, কোনো একটা অবস্ট্রাকশন আছে, এমন কিছু আপনি স্কেপ করেছেন যার জন্য গাছের ওই গোড়ায় বা গাছের পাতাগুলো ঠিকঠাকভাবে লাইট পাচ্ছে না। এইটা আপনাকে বুঝতে হবে। যেখানে যেখানে প্ল্যান্টস আছে, যেখানে যেখানে প্ল্যান্টগুলো গ্রো হবে, সেইখানে যেন পর্যাপ্ত পরিমাণ লাইটটা পৌঁছায়। আপনি আপনার ট্যাঙ্কে কোনো একটা জায়গায় দেখছেন গাছ ভালো গ্রোথ হচ্ছে, কোনো একটা জায়গায় গ্রোথ কম হচ্ছে, তো এটা বুঝে নিতে হবে যে সব জায়গায় সমান লাইটের ডিস্ট্রিবিউশনটা হয়েছে কিনা। আর যেখানে যেখানে আপনি প্ল্যান্টগুলো দিয়েছেন সেই সব জায়গায় যেন প্রপার লাইটটা যায়। আবার অতিরিক্ত লাইট হয়ে গেলেও কিন্তু সমস্যা আছে, প্রচুর অ্যালগি বেড়ে যাবে, প্ল্যান্টও ঠিকঠাক মানে যে ফ্লারিশ করা সেটা করবে না। পর্যাপ্ত পরিমাণ লাইটটাই দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ সময়ে লাইটটা জ্বালাতে হবে। সাধারণত বলা হয় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাইট দিন। একটু যত ভালো লাইট ব্যবহার করবেন আপনার গাছ কিন্তু তত ভালো গ্রো হবে। হ্যাঁ, তবে সারাদিন লাইট জ্বালিয়ে রাখলেও আবার সমস্যা, আবার লাইটটা প্রপারলি সব জায়গায় না পৌঁছালে বা যতক্ষণ জ্বলার কথা ততক্ষণ যদি না জ্বলে, সেটাতেও কিন্তু সমস্যা হবে। নতুন যখন আপনি মানে ট্যাঙ্ক স্টার্ট করছেন, মোটামুটি লোটেক হোক বা হাইটেক হোক, ওই শুরুতে দিনে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা আপনি লাইটটা জ্বালান এবং তার সাথে CO2টা কিন্তু লাগবে গাছের খাবারের জন্য। নিউট্রিশনের জন্য গাছের প্রয়োজন হয় নাইট্রোজেন, আয়রন, পটাশিয়াম আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস। এইগুলো না পেলেই গাছের ওই পাতা হলুদ হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, অথবা গাছের পাতার মধ্যে ফুটো ফুটো হোলস দেখা যাবে। তো এর জন্য আমাদেরকে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, আর ওই সাবস্ট্রেটের ভেতরে রুট ট্যাব, এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে আর এই সমস্যাটা, মানে নিউট্রিশনের জন্য যে গাছ মেল্ট হওয়ার সমস্যাটা, সেটা কিন্তু হবে না। তো এইটা আর একটা পয়েন্ট, যে নিউট্রিশন
গাছের দরকার এবং সাবস্ট্রেটটাও দরকার, যাতে করে সেই রুটটাকে প্রপারলি মানে সাবস্ট্রেটের ভেতরে দিয়ে সে সোজা হয়ে দাঁড়াতে পারে। তার জন্য ওই যেটা বললাম লিকুইড ফার্টিলাইজার আর ওই সাবস্ট্রেটের মধ্যে রুট ট্যাপ ব্যবহার করতে পারেন। একটা জিনিস যেটা অনেকে না জেনে ভুলটা করেন, যে সাবস্ট্রেটের মধ্যে যদি একটু শ্যাওলা পড়েছে, একটু অ্যালগি দেখা যাচ্ছে বা কিছু একটা মানে নোংরা টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, তাদের মনে হচ্ছে যে এটা দেখতে বাজে লাগছে, সঙ্গে সঙ্গে ক্লিন করে দিলেন। তো সাবস্ট্রেট যদি বারবার ক্লিন করা হয় না, সেক্ষেত্রে কিন্তু গাছ ঠিকঠাক গ্রো হতে পারে না। তো ন্যাচারালি একটু ধুলো পড়া, একটু অ্যালগি হওয়া, ঠিক আছে, যদি আপনার ওখানে মাছ থাকে তো ফিশ ওয়েস্ট থাকবে, এগুলোর জন্য না ওই আপনার সারফেসটাতে যদি বালি থাকে বা আপনার মাটিও থাকে, একটু ওপরে একটা ময়লার লেয়ার বা এরকম একটা কিছু যদি দেখতে পান, সবসময় যে ওটাকে তুলে ফেলতে হবে বা পরিষ্কার করে ফেলতে হবে এরকম কিন্তু নয়। তো ওটা থাকুক, ওটা ন্যাচারাল, ওটা থাকলেই বরঞ্চ গাছ আরও তাড়াতাড়ি মানে হেলদি হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো জল, মানে যে জলটা আমরা ট্যাঙ্কে দিচ্ছি, অর্থাৎ ওয়াটার কোয়ালিটি। তো যখনই আমরা একটা ট্যাঙ্ক স্টার্ট করছি, তখন স্টার্ট করে প্ল্যান্টিং করলাম, এইবারে প্রথম যে সপ্তাহটা, সেই সপ্তাহটাতে পারলে তো রোজ ওয়াটার চেঞ্জ করতে পারলে খুব ভালো হয়। এবার যে জলটা আমরা ব্যবহার করছি প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য, আরও ওয়াটারটাই রেকমেন্ডেড, কারণ ওর টিডিএসটা মোটামুটি ঠিকঠাক থাকে, মোটামুটি 80-র নিচে একটা টিডিএস যদি থাকে, প্ল্যান্ট কিন্তু খুব ভালো গ্রো করবে। এইবার ওই প্রথম এক সপ্তাহ তো আমরা ডেলি ওয়াটার চেঞ্জ করলাম, এবার তারপরে আস্তে আস্তে কমিয়ে নিতে পারি, তারপরে গিয়ে ট্যাঙ্ক ম্যাচিওর হয়ে গেলে সপ্তাহে একদিন করে ওয়াটার চেঞ্জ করলেই হয়। তো এই ওয়াটার চেঞ্জ করতে করতে অনেকেই এই যে একটা জল দিচ্ছিল তারপরে গিয়ে জলটা চেঞ্জ করে, তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়। জলের যা প্যারামিটার আছে, জলের যা হার্ডনেস আছে, সেইটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্ল্যান্ট মেল্ট হয়ে যাওয়া বা প্ল্যান্ট নষ্ট হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। সম্ভাবনা না, মানে অনেকটাই সম্ভাবনা থাকে, একটু নয়। এই ওয়াটার কোয়ালিটিটা যেন স্টেবল থাকে, মানে স্টেবল ওয়াটার থাকে, মানে শুরুর থেকে, মানে যখন থেকে আমি ট্যাঙ্কটা শুরু করলাম, এবার যতদিন আমি ট্যাঙ্কটা চালাবো, ওই জলের কোয়ালিটিটা যেন সেম থাকে। ওই টিডিএস বেড়ে গেল কোনো কারণে বা পিএইচ বেড়ে গেল, এই ব্যাপারগুলো যেন না হয়। কোনোভাবে আলাদা করে কিছু দিয়ে কেউ বললো যে এই পিএইচ এত হলে ভালো, তো আমি কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে পিএইচ কমিয়ে দিলাম, তো সেটা করার কোনো দরকার নেই। আপনার ট্যাঙ্ক ঠিক যেভাবে চলছে সেইভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওয়াটারের কোয়ালিটিতে বা ওয়াটার প্যারামিটারে যেন কোনো রকম চেঞ্জেস না আসে, তাহলে কিন্তু এই প্ল্যান্ট মেল্ট হওয়া বা আপনার ট্যাঙ্কে কোনো রকম সমস্যা থেকে আপনি অনেকটা বেঁচে যাবেন। এবার অনেকে এই প্রবলেমটা ফেস করেছেন যে ট্যাঙ্কের মধ্যে, যেটা শুরুতেই বললাম যে 2-3 রকমের প্ল্যান্টস আছে, কিন্তু পার্টিকুলার কোনো একটা কি দুটো প্ল্যান্ট ঠিকঠাক গ্রো হচ্ছে না, অন্য প্ল্যান্ট ঠিকঠাক গ্রো হয়েছে, সে বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সাবস্ট্রেটটা ঠিক আছে কিনা। সাবস্ট্রেটে প্রথম কথা, কিছু কিছু প্ল্যান্ট আছে লোটেক প্ল্যান্ট, তাদের জন্য খুব হাই লাইট বা CO2 প্রেসারাইজ CO2 দেওয়ার দরকার নেই, কিন্তু তাদেরকে সাবস্ট্রেটটা ভালো দিতে হবে, যাতে তারা তাদের শিকড়টা, রুটটা প্রপারলি মানে ভেতরে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে। তো এরকম অনেক গাছ আছে, যেমন অ্যামাজন শোড, ভ্যালেসনেরিয়া, ক্রিপ্টোকোরেন, এদের জন্য কিন্তু সাবস্ট্রেটটা খুব স্ট্রং হওয়া দরকার। স্ট্রং মানে একটু মোটা সাবস্ট্রেট দিলে এরা ভালো গ্রো করতে পারে। তো এরা লোটেক, মানে এদের জন্য যে খুব হাই লাইট বা হাই CO2 দরকার, প্রেসারাইজ CO2 দরকার, সেগুলো দরকার নেই। কিন্তু এদের জন্য এদেরকে যদি আপনি ট্যাঙ্কে রাখতে চান, আপনার সাবস্ট্রেটটাকে ভালো রাখতে হবে। আপনার সাবস্ট্রেট যদি ঠিকঠাক না থাকে, তা সত্ত্বেও কিন্তু অনেক গাছ আছে যারা গ্রো করে যায়, যেমন অ্যানুবিয়াস, ওগুলোর জন্য সাবস্ট্রেট দরকারই হয় না, আপনি যে কোনো স্টোন বা উডের মধ্যে লাগিয়ে দিতে পারেন। জাভা ফার্ন, মস, এইসব গাছ কিন্তু আপনার ট্যাঙ্কে গ্রো করে যাবে যদি আপনার সাবস্ট্রেট ঠিকঠাক মানে মানে মোটা সাবস্ট্রেট নেই, তা সত্ত্বেও এরা গ্রো করে যাবে। কিন্তু আর এই যেগুলো বললাম, অন্যান্য যেসব লোটেক প্ল্যান্ট আছে, তাদের জন্য কিন্তু সাবস্ট্রেটটা ভালো দিতে হবে, মানে একটু মোটা সাবস্ট্রেট দিতে হবে, ভেতরে একটু রুট ট্যাপ দিলে আরও ভালো হয়। এবার বলি সাবস্ট্রেট কেমন হওয়া উচিত। যে কোনো ট্যাঙ্কের ক্ষেত্রে বলা হয় ফ্রন্টের মিনিমাম সাবস্ট্রেটটা 2 ইঞ্চি হবে আর ব্যাকে 5 ইঞ্চি হবে। এটা একটা মিনিমাম আর কি লেয়ার, এর থেকে বেশি করতে পারলে তো খুব ভালো, যত আপনি দিতে পারবেন। একদম নিচের লেয়ারে আপনি লাভা চিপ দিতে পারেন, বিভিন্ন রকম গ্র্যাভেলস পাওয়া যায় আজকাল, পোরাস গ্র্যাভেলস, সেগুলো দিতে পারেন, পাওয়ার স্যান্ড আছে।
যেটা একটু দামি। তো এইসব জিনিস একদম নিচের লেয়ারে দিলেন, তার উপরে আপনি স্যান্ড দিন, সয়েল দিন, দিয়ে সাবস্ট্রেটটাকে এইভাবে তৈরি করুন। তাহলে কিন্তু আপনার মানে প্ল্যান্টসগুলোর রুটটা খুব ভালো মতো তারা ধরতে পারবে। আর রুট ট্যাপ দিতে পারেন, তাতে ওদের আর একটু সুবিধা হয় গ্রো হতে বা রুটটাকে ভেতরে ঢোকাতে। তো এইভাবে যদি সাবস্ট্রেটটাকে আপনি ট্যাঙ্কে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ট্রেটের দিক থেকে কোনো রকম সমস্যা আপনার ট্যাঙ্কে হবে না। আর প্ল্যান্টিংয়ের সময় খেয়াল রাখবেন যে গাছগুলোকে আপনি প্ল্যান্ট করছেন তার রাইজমগুলো যেন ছিঁড়ে না যায়। মানে ওই রাইজম যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু গাছ আর গ্রো করতে পারবে না। এটা আশা করি সবাই জানেন, কিন্তু তা সত্ত্বেও প্ল্যান্টিংয়ের সময় একটু খেয়াল রাখবেন যে রাইজমগুলোতে যেন কোনো রকম ক্ষতি না হয়। আর বিগিনার যারা বা নতুন নতুন প্ল্যান্টের অ্যাকোরিয়াম করা শুরু করছেন, অল্প অল্প প্ল্যান্ট রাখছেন, হাত পাকানোর জন্য আর কি ব্যাপারটা শুরু করেছেন, এখন এর পরে ইচ্ছা আছে যে হাইটেক একটা বড় সড়ো বা প্রপার CO2 লাইট দিয়ে ট্যাঙ্ক করবেন। তো তাদের জন্য বলি যে কোন কোন প্ল্যান্ট দিয়ে আপনারা শুরু করতে পারেন। লোটেকের জন্য অ্যানোবিয়াস, জাভা ফার্ন, ক্রিপ্টোকোরাইন, মস, এইগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। এগুলো লোটেক প্ল্যান্ট, মানে অতটা CO2 ডিমান্ডিং নয়। তো দোকানে গিয়ে যে কোনো একটা গাছ দেখছেন রয়েছে দোকানে, ভালো লাগলো, দোকানদার যদি বলে যে চলে যাবে, CO2 ছাড়া বেঁচে যাবে, তো এইটা সেই প্ল্যানটা নেওয়ার আগে একটু ভালো করে জেনে নিন। এখন তো নেটে সবই অ্যাভেলেবেল যে সেই প্ল্যান্টটার CO2 ডিমান্ড কতটা করে, লো CO2 ডিমান্ডিং প্ল্যান্ট কিনা, তারা লোটেক ট্যাঙ্কে থাকতে পারবে কিনা, এই ব্যাপারগুলো একটু জেনে নিয়ে তবেই ওই গাছটাকে আপনার ট্যাঙ্কে রাখুন। আর নয়তো লোটেক যে গাছগুলোর কথা বললাম সেগুলো আপনারা নিশ্চিন্তে একটা লোটেক ট্যাঙ্কের মধ্যে দিতেই পারেন। এবার সব শেষে মেন পয়েন্টগুলো একটু বলে দিই, যে জলের কোয়ালিটিটা বা ওয়াটার প্যারামিটারটা স্টেবল রাখতে হবে, একটা ভালো সাবস্ট্রেট দিতে হবে, একটা খুব পাতলা বালির লেয়ার বা সয়েলের লেয়ার দিয়ে কিন্তু প্ল্যান্ট দাঁড় করানো যাবে না। ওই যেটা বললাম, মিনিমাম 2 ইঞ্চি সামনে পিছনে 5 ইঞ্চি হলে ভালো। তো এরকম একটা সাবস্ট্রেট তৈরি করলে প্ল্যান্ট ভালো ধরবে তাতে। আর রুট ট্যাপ ব্যবহার করুন যখন শুরুতে আপনি প্ল্যান্টিংটা করছেন, সেক্ষেত্রে গাছের মানে রুটটা ভেতরে গিয়ে শক্তভাবে তারা দাঁড়াতে পারবে। তো এই কয়েকটা জিনিস যদি আপনি ঠিকঠাক মেনটেন করেন, এবং অবশ্যই ফিল্টারেশন যদি ট্যাঙ্কে উইক থাকে তাহলে কিন্তু গাছ মাছ কোনোটাই ঠিকঠাক থাকে না। তো আপনার ট্যাঙ্কে কতটা জল ধরছে, সেই জলের জন্য কতটা ফিল্টারেশন দরকার সেটা বুঝে কিন্তু ফিল্টারেশনটা আপনাকে দিতে হবে। প্ল্যান্টেড ট্যাঙ্ক হলে যা আপনার জল ধরছে ট্যাঙ্কে তার 6 থেকে 8 গুণ পার আওয়ার যাতে ফ্লো রেটে ফিল্টারেশনটা হয়, এইরকম ফিল্টারই আপনি চুজ করবেন। তো এই পয়েন্টগুলো একটু যদি মেনটেন করে রাখা যায় তাহলে কিন্তু আশা করি আপনাদের এই প্ল্যান্ট মেল্ট হয়ে যাওয়ার সমস্যাটা থেকে আপনারা অনেকটা ওভারকাম করতে পারবেন। আপনারা একটা হেলদি প্ল্যান্টেড ট্যাঙ্ক শুরুও করতে পারবেন। তো যারা নতুন নতুন প্ল্যান্টেড ট্যাঙ্ক করছো বা সবে লোটেক দিয়ে একটু হাত পাকানোর চেষ্টা করছো, তো তারা কি কি সেট আপ করেছো সেটা কিন্তু আমাদেরকে বলতে পারো ইনস্টাগ্রাম পেজে গিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এখন রিসেন্টলি প্ল্যান্টেড ট্যাঙ্ক করছে, একটু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরকে এই ভিডিওটা পাঠাতে পারেন, এই পয়েন্টগুলো হয়তো তাদের কাজে লাগতে পারে। আর এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।